আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। অবশেষে স্যামসাং আইসোসেলার HM3 সেন্সর থাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 10 বিট কালার ডেপথ থাকা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি ডাইমেনসিটি 6080 প্রসেসর দিয়ে Xiaomi নিয়ে আসলো তাদের Redmi Note সিরিজের নতুন আরেকটি ফোন, যার নাম হলো Redmi Note 13 5G। ট্রাস্ট মি, অনেকদিন পর কোনো একটা ফোন হাতে নিয়ে অনেক ভালো লেগেছে, হ্যান্ড গ্রিপ করে অনেক মজা পেয়েছি। তার পাশাপাশি ফোনটার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করবো, বাট তার আগে একটা কথা বলে নিই, আমাদের আজকের এই ভিডিওর উপর থাকছিল স্পেশাল গিভওয়ে, যাতে পুরস্কার হিসেবে থাকবে হলো Redmi Note 13, অর্থাৎ এই ফোনটাই। সো কীভাবে আপনারা এই গিভওয়েতে অংশগ্রহণ করবেন তার সম্পূর্ণ নিয়মকানুন ভিডিওর মধ্যেই থাকবে। সো ভিডিওটি কোনো প্রকার টানাটানি ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং এই ফোনটার ওভারঅল পারফরমেন্স আমরা কেমন পেয়েছি তার সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি USB চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং Redmi Note 13 5G মোবাইলটি। একদম স্লিম এবং স্টাইলিশ এই মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। সে সাথে রিয়ার প্যানেলে কোনো প্রকার সার্টিফাইড গ্লাসের প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং এর পাশাপাশি রিয়ার প্যানেলের ক্যামেরা হাউজে রয়েছিল 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। এছাড়াও 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.6 মিলিমিটার এবং ওয়েট হলো 173.5 গ্রাম। ওভারঅল মোবাইলটি বেশ হালকা এবং স্লিম হওয়ার কারণে আমরা কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটি ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো টাইম ব্লু। এই মোবাইলটির কিন্তু আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড অথবা একটি সিম কার্ড অথবা একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করা যাবে। মোবাইলটির উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, IR ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ C চার্জিং পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে খুব ফাস্ট আনলক করছিল, সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট স্মুথ কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 30টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস যথেষ্ট ভালো ছিল, সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, একদম ব্যালেন্স ছিল। তার পাশাপাশি ফুল ভলিউমে এই মোবাইলের স্পিকার থেকে কোনো ধরনের কোনো ডিস্টরশনের দেখা পায়নি। সত্যি কথা বলতে Xiaomi Redmi Note সিরিজের স্পিকারের পারফরমেন্স, সাউন্ডের পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল আমরা সব ফোনে বেশ ভালো পেয়েছি। সো এই ফোনটাতেও অন্যান্য Redmi Note সিরিজের মতো স্পিকার পারফরমেন্স আমাদের ভালো লেগেছে, তবে ডুয়েল ডেডিকেটেড স্পিকার যদি হতো তাহলে আরও ভালো লাগতো। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android 13 ভার্সন। UI হিসেবে মোবাইলটিতে রয়েছিল Xiaomi লেটেস্ট MI UI 14। তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমার হাতে থাকা এই মোবাইলটি হলো 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টে। সো আমি পার্সোনালি এই ফোনে মাল্টিটাস্কিং করে একদম কমফোর্টেবল ফিল করেছি। তার পাশাপাশি যেহেতু 8GB ভার্চুয়াল RAM রয়েছে, সো মোটামুটি গেমিং করার সময় এক্সট্রা কিছুটা সাপোর্ট পেয়েছি। আর RAM ম্যানেজমেন্ট ভালো হওয়ার কারণে খুব ইজিলি আমরা অনেকগুলো অ্যাপ সলভ করে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ছাড়াই। এই মোবাইলটিতে রয়েছিল 6.67 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালারের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং আরও রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 24x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi। মোবাইলটি আমরা আউটডোরে বেশ কমফোর্টেবল ভাবে সানলাইট কন্ডিশন ইউজ করতে পেরেছি। প্রায় 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আমরা কোথাও কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ইনফ্যাক্ট আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময়ও ডিসপ্লেতে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত ইস্যু একেবারেই আমরা ফেস করিনি। ডিসপ্লের চারপাশে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে সিমেট্রিক্যাল টাইপ হওয়ার কারণে, অর্থাৎ চারদিক থেকে সমান চিন এবং ভেজেল এরিয়া হওয়ার কারণে আমাদের কাছে অনেকই ভালো লেগেছে এই ফোনটার ডিসপ্লে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 সেলফি ক্যামেরা, এবং মোবাইলটিতে রয়েছিল ওয়াইড পয়েন্ট L3 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.7 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং আইসোসেলার HM3 সেন্সর। দেন একটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের B10 সেন্সরটি। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং খুব সুন্দর কালার প্রডিউস করছিল ছবি তোলার পর। কালার ডিটেলসের কথা বলতে গেলে কিছু ছবি আমার কাছে অনেক ভাইব্রেন্ট মনে হচ্ছে, আবার কিছু ছবি একটু ফ্যাকাশে লেগেছে।
অ্যাকচুয়ালি কালার বুস্ট খুব একটা করে না এই ফোনে ছবি তোলার পর, তাই স্কিন টোনটা একটু ডিফারেন্ট আসে অন্যান্য Xiaomi ফোনের থেকে এই ফোনে। এছাড়াও পোর্ট্রেট মোডের ছবি তুলে আমাদের কাছে বেশ ভালো লেগেছে, কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জটাও ঠিকঠাকভাবে করতে পারছিল, সেই সাথে এজ ডিটেকশনও ভালোভাবে করতে পারছিল পোর্ট্রেট মোডে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করার অপশন রয়েছে। যদি 60 fps এ ভিডিও শুট করা যেত তাহলে আরেকটু ভালো লাগতো। আর ভিডিও ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি। হালকা পাতলা স্টেবল পারফরমেন্সও পেয়েছি, যদিও কোনো ধরনের কোনো ইআইএস বা ওএস নাই, তাহলে হয়তো আমরা একটু ভালো পারফরমেন্স পেতাম ভিডিও শুট করে। এছাড়াও মোবাইলটিতে নানা রকম ফিচারের পাশাপাশি রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা এবং টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের A1Q সেন্সরটি। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করছিল, ইভেন এজ ডিটেকশন ও প্রাইস হিসেবে দুর্দান্ত করতে পারছিল, সে সাথে কালার টোনটা বেশ ভালোভাবে ক্যাচ করতে পারছিল। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে মোবাইলটা সেলফি ক্যামেরা দেশো, যে কারো কাছে আসলে ফোনে সেলফি ক্যামেরার পারফরমেন্স অনেক ভালো লাগবে যখন আপনারা প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলবেন তখন। এই মোবাইলটিতে ক্যামেরা টু এপিআই এর প্রপার সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Redmi Note 13 5G মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই মোবাইলে থাকা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ মনে হচ্ছে। এবং সেই সাথে ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি গেমিং করেছি বা মোবাইল ডাটা দিয়ে যখন আমরা লং টাইম ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 7 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল Dimensity 6080 প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপি হিসেবে মোবাইলটি রয়েছিল Mali G57। এই মোবাইলটা বেশ কয়েকটা ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছে, তবে বাংলাদেশ মার্কেটে দুটো ভ্যারিয়েন্টই পাওয়া যায়, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, একটা হলো 12GB র্যাম 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। তো আমার কাছে থাকা এই ফোনটা যদি প্রাইসের কথা বলে এই মুহূর্তে অনেক উল্টাপাল্টা প্রাইসে আছে, বাট 6GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রাইস যদি আমি চায়না হিসাবে চিন্তা করি তাহলে 18-19 হাজার টাকা হয়। সো বাংলাদেশে ধরে নিয়ে এটা হয়তো বা বিক্রি করবে তারা 22-23 বা 24 হাজার টাকার মধ্যে। সো প্রাইসটা নিয়ে আমি কথা বলতেছি না, কারণ এটা অনেক রকম অনেক কিছু হতে পারে। আর 12-256GB প্রাইস হলো চায়নাতে 24-25 হাজার টাকা, সো বাংলাদেশে হয়তো বা 30 হাজার টাকার মতো হবে এই ফোনটার ওভারঅল প্রাইস, বাট প্রাইস আরও কম হতে পারে। আর যখন এই ফোনটা লঞ্চ হবে তখন হতে পারে একটু কম দামেও অফিসিয়ালি লঞ্চ হতে পারে। সো প্রাইসের কথাটা নিয়ে আমি আজকে আর ডিটেলসে কথা বলবো না, এর থেকে বরং আমরা চলে নিই ফোনটার পারফরমেন্স কেমন ছিল। তার মধ্যে নাম্বার 1 বলি, এই ফোনটার আন্তত স্কোর পেয়েছি আমরা 4,14,918, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 593, মাল্টি করে 1561, এবং স্টোরেজ স্পিড চেক করতে যায় মোবাইলের রিড স্পিড পেয়েছি 532 মেগাবাইট/সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 371 মেগাবাইট/সেকেন্ড। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি গেমসটা খেলার সময় মোটামুটি আমরা ভালো গ্রাফিক্স সেটিং এই ফোনটা খেলেছি, তবে যেটা ইন্টারেস্টিং বিষয় হলো গেমটাতে খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি পাবজি গেমসটা খেলার সময়। ইনফ্যাক্ট এনিমি যখন অনেকগুলো কাছাকাছি এসে পড়েছে, নর্মালি অনেক ফোনে দেখা যায় ওই সময় একটু ল্যাগ করে, বাট এই ফোনে ল্যাগিং রিলেটেড কোনো ইস্যুস পাইনি, তবে কিছুটা হিট হয় একটু লং টাইম গেম প্লে করার সময়, স্পেশালি পাবজি গেমসটা খেলার সময়। অপরদিকে ফ্রি ফায়ার গেমসটা একদম স্মুথ পারফরমেন্স পেয়েছি, তার মেইন কারণ হলো এই ফোনটাতে আসলে 12GB র্যাম রয়েছে। সো ফ্রি ফায়ারের জন্য 12GB র্যাম মানে অনেক ভালো, তার পাশাপাশি প্রসেসরটাও যথেষ্ট ভালো। সো ওভারঅল বেশ ভালো একটা কম্বিনেশন দিয়ে ফ্রি ফায়ার গেমসটা একদম ল্যাগ ফ্রি লং টাইম গেম প্লে করতে পেরেছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাস্ট্রোনাইট গেমসটা খেলেছি, গেমের কালার টোনটা অনেক ভালো পেয়েছি, খেলতেও অনেক ভালো লেগেছে, অনেক স্মুথ লেগেছে। যারা অ্যাস্ট্রোনাইট গেমস অনেক বেশি খেলে থাকেন তাদের কাছে খুবই ভালো লাগবে এই ফোনে অ্যাস্ট্রোনাইট খেলে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি একদম হাইস্ট গ্রাফিক সেটিংয়ে, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। ইনফ্যাক্ট সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে মোটামুটি ভালো সাউন্ড দিয়েও লং টাইম গেম প্লে করেছি, যেহেতু কোনো ল্যাগিং ট্যাগিং এর দেখা পাইনি। অনেকক্ষণ আমরা এই ফুটবল গেমসটা খেলেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং এই ফোনটা যদি আমি হিটিং এর কথা বলি, ওভারঅল এই ফোনটা যে অনেক বেশি হিট হয় আমি সেটা বলবো না, এজ ইউজুয়াল অন্যান্য ফোনের মতো লং টাইম গেম প্লে করার সময় হিট হয়, অথবা মোবাইলের ইন্টারনেট দিয়ে অর্থাৎ সিমের ডাটা দিয়ে যদি আপনি কিছু দেখেন মানে ভিডিও টিডিও দেখেন তখন কিছুটা হিট হয়, তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটা তো হলো 5G সাপোর্টেড ফোন, এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে, এবং এই ফোনটাতে লেটেস্ট ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, এবং তার পাশাপাশি এই ফোনটার কি বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। সো প্রথমে আমরা ল্যাকিংস নিয়ে কথা বলবো, বাট তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আমাদের আজকের ভিডিওতে গিভওয়েতে অংশগ্রহণ করে কিভাবে আপনারা অর্থাৎ Redmi Note 13 এই ফোনটা জিতে নেবেন, সেটা যে নিয়মাবলী রয়েছে তার মধ্যে নাম্বার 1 আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের আজকের এই ভিডিওটি একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার টানাটানি ছাড়াই দেখতে হবে। তার নাম্বার 2 আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, ভালো না লেগে থাকলে
ডিসলাইক করে দিবেন। দেন নাম্বার 3 আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে। এবং নাম্বার 4 আমাদের আজকের এই ভিডিওতে দেখানো Redmi Note 13 অর্থাৎ এই যে ফোনটা রয়েছে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে দিতে হবে। সো এই 4টি কাজ করলে আমাদের আজকের এই গিভঅ্যাওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের আজকের এই গিভঅ্যাওয়ে কন্টেস্টটি চলবে হলো আগামী অক্টোবর মাসের অর্থাৎ এই মাসেরই 29 তারিখ পর্যন্ত এবং আমরা অক্টোবর মাসের 30 তারিখ ডিক্লেয়ার করব কে জিতে নেবে Redmi Note 13 অর্থাৎ এই মোবাইলটি। সো চলুন আমরা দেখে নিই এই মোবাইলটার কী ল্যাকিংস রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটার রিয়ার প্যানেল থাকে ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে মোটামুটি লেগেছে। তার মধ্যে অন্যতম হলো এই ফোনটার রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 30fps ভিডিও শ্যুট করা যায়। কোনো একটা সময় Redmi Note 10 কিন্তু 1080p 60fps ভিডিও শ্যুট করার অপশন ছিল। সো আস্তে আস্তে Redmi Note 11, Note 12 এবং Note 13 ডাউনগ্রেড হতেছে। সো এই জিনিসটা আসলে ভালো লাগতেছে না আমার কাছে। আমি মনে করি এটাতে একটা নজর দেওয়া উচিত ছিল এবং সেই সাথে এটা রিয়ার প্যানেলে ক্যামেরা মাত্র 2টা, কোনো একটা সময় 4টা ক্যামেরা ছিল Redmi Note 10ও কিন্তু আমরা দেখেছি। এখন বিষয়টা এমন না যে 4টা ক্যামেরা থাকতেই হবে, 2টা বা 3টা ক্যামেরা থাকলেই হয়, বাট জিনিসটা হলো যখন আপনার আলট্রা ওয়াইড ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা, ডেপথ সেন্সর ক্যামেরা সেপারেটভাবে থাকে তখন একটু ভালো পারফরমেন্স পাওয়া যায়। কিন্তু এই ফোনটাতে কিন্তু জাস্ট একটা মেইন ক্যামেরা একটা ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতো এই প্রাইস রেঞ্জ হিসাবে থাকা উচিত ছিল, আমাদের কাছেও ভালো লাগতো, আপনাদের কাছেও তখন অনেক ভালো লাগতো। দেন এই ফোনটার আরেকটা বেশ বড়সড় ল্যাকিংস আমার মনে হয় সেটা হলো এই ফোনটার ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো মানের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো আমি বুঝলাম না কেন তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়নি, এখানে তারা কস্ট কাটিং করে স্টিল সেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে। আগে একটা সময় ছিল Redmi Note সিরিজের ফোনগুলো 14, 15, 16, 17,000 টাকা পাওয়া যেত। সো তখন থেকে এখনকার হিসাব যদি আমি করি 20-25 হাজার টাকা রেঞ্জে এসে পড়ছে। সো অ্যামোলেড প্যানেল দিলে কেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিচ্ছে না জানি না। দেন সর্বশেষ যেটা আমার কাছে ল্যাকিংস এখন না মনে হচ্ছে হতে পারে সেটা হলো এই ফোনটার প্রাইস প্রথম হয়তো বা 30-35 অনেক বেশি থাকতে পারে, বাট এই ফোনটার আলটিমেটলি প্রাইস 25-26 হাজার টাকার নিচে বা 22-23 হাজার টাকার নিচে কমবে না। যদি এটা চায়নায় প্রাইস কিন্তু মাত্র 16-17 হাজার টাকা। আমি মনে করি বাংলাদেশে যদি ফোনটা 18-19 বা 20 হাজার টাকার মধ্যে পাওয়া যায় তাহলে অনেকই ভালো হতো, বাট সেটা হবে না কারণ মার্কেটে ভালো ব্র্যান্ডের ভালো ফোন খুব একটা নাই। সো ফোনটার দাম কমার চান্স খুবই কম। যাই হোক এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন। পুরো ভিডিওতে কিন্তু এটা নিয়ে আমরা কোনো কথা বলিনি। তার প্রধান কারণ হলো এই ফোনটাতে গুগলের সার্ভিসগুলো খুব কমফোর্টেবলভাবে ইউজ করা যায় এবং গুগল প্লে স্টোর অটোমেটিক অর্থাৎ আগে থেকেই প্রি ইনস্টল করা ছিল। দ্যাটস আসলে আমরা ইউজ করতে যে ভুলে গেছি যেটা একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন ছিল এবং গুগল থেকে শুরু করে আমরা ফেসবুক বলেন, বিকাশ বলেন, নগদ বলেন, তার পাশাপাশি ফুডপান্ডা বলেন সবগুলো অ্যাপসই একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। সো আপনাদের ওইটা নিয়ে কোনো হেডেক নাই। আছে না যে আপনার মধ্যে একটা জিনিস কাজ করতে পারে যে আমি ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিব না, ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নিব না, চাইনিজ ভেরিয়েন্ট নিব, চোখ বন্ধ করে আপনারা চাইলে চাইনিজ ভেরিয়েন্টে নিতে পারেন। আর সবথেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো Xiaomiর সবথেকে বেস্ট ভেরিয়েন্ট হলো চাইনিজ ভেরিয়েন্ট। এটা কেন বেস্ট সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আমরা বরং মোবাইলে ফিরে আসি। সেটা হলো এই ফোনটার আরেকটা স্পেশাল দিক হলো এই ফোনটার ডিসপ্লে খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং সিমেট্রিক্যাল ভেজেল অর্থাৎ চারদিক থেকে সমান এবং একদমই ছোট, সেই সাথে ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। সো এই জিনিসটা আমার অনেকই ভালো লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এবং এই ফোনটার হ্যাপটিক ফিডব্যাক অর্থাৎ ভাইব্রেট যে ফিডব্যাকটা পাওয়া যায় স্পেশালি গেমিং করার সময় এটা অনেকই ভালো লেগেছে আমাদের কাছে। তার পাশাপাশি ফোনটার যদি আমি গেমিং পারফরমেন্সের কথা বলি, এই প্রসেসরটা মোটামুটি নতুন 5-6 মাস এসেছে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, বাট খুব ভালো গেমিং পারফরমেন্স পেয়েছি আমরা, স্টেবল পারফরমেন্স পেয়েছি, খুব একটা হেইনিকে দেখা পাইনি। গেমিং নিয়ে আমি এখন আলোচনা করবো না, একটু আগে আপনারা যে আমাদের যে গেমিং সেশনে গেমিং নিয়ে কথা বলেছি সেখান থেকে দেখে নেন, আইডিয়া হয়ে যাবে। বাট ওভারঅল বলবো যারা গেমিং পছন্দ করেন তাদের কাছে এটা একটা আদর্শ চয়েস। তার পাশাপাশি ফোনটা যদি আমি রিয়ার প্যানেলে থাকে ক্যামেরার পারফরমেন্সের কথা বলি, আমাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ক্যামেরাটা মোটামুটি ছিল, সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে। আমি অনেক বেশি ভালো বলবো না, বাট এই প্রাইস রেঞ্জ হিসাবে এই ফোনটা সেলফি ক্যামেরা দুর্দান্ত লেভেলের ভালো এবং সেই সাথে এই ফোনটার আউটলুক যেমন ভালো তার পাশাপাশি স্লিম এবং হালকা হওয়ার কারণে হ্যান্ড গ্রিপ করেও কিন্তু অনেক ভালো লাগে। যারা অনেক রাফ ইউজ করেন ফোন তারা এই ফোনটা ইউজ করে খুব মজা পাবেন এবং সেই সাথে এই ফোনটার সাথে যে ব্যাক কেসটা দেওয়া রয়েছে এটা একটু ডিফারেন্ট টাইপের ব্যাক কেস, কিন্তু নর্মাল সেই ট্রান্সপারেন্ট ব্যাক কেসগুলো দেওয়া হয় না যেটা কিছুদিন পর ময়লা হয়ে যায়। এই ব্যাক কেসটা কিন্তু যথেষ্ট ভালো, বাট এই ব্যাক কেসের থেকে আমি মনে করি আপনারা একটা ব্যাক কেস কিনে নেন, সেটা ভালো হবে কারণ এই ব্যাক কেসগুলো সাইড দিয়ে একটু লুজ হয়ে যায় কিছুদিন পর। আমি এর আগে অন্য একটা ফোন ইউজ করেছিলাম, সো আমি প্রিফার করবো আপনারা অন্য ব্যাক কেস নেন। বাট স্টিল Xiaomiকে থ্যাঙ্কস বলবো, অ্যাটলিস্ট তারা নতুন কিছু এনেছে। আগে সেই হলুদ হয়ে যাওয়া
ট্রান্সপারেন্ট কেস থেকে বের হয়ে আসার জন্য। দেন যে বিষয়টা না বললেই নয়, এই ফোনটাতে Xiaomi MIUI 14 রয়েছে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 ভার্সন রয়েছে। তার পাশাপাশি আমার হাতে থাকা এই ফোনটা যেহেতু 12GB র্যামের ফোন, সো এটাতে আমরা 8GB ভার্চুয়াল র্যামও পেয়েছি। সো ওভারঅল একদম ল্যাগ ফ্রি মাল্টিটাস্কিং করেছি, এক্সট্রিম ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। দেন হলো সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। একটা জিনিস প্রথমে বলে রাখি, এই ফোনটা সবথেকে বড় প্রবলেম হবে, এই ফোনটা যেহেতু আমি ডাইরেক্ট চায়না থেকে পেয়েছি, সো মার্কেটে রাইট নাও আমি যখন ভিডিও করতেছি কোন প্রাইসে আসে বা অলরেডি মার্কেটে আসছে কিনা সেটাও আমরা জানি না, বাট আসলে অনেক উল্টাপাল্টা দাম থাকবে অ্যাজ ইউজুয়াল অন্যান্য রেডমি নোট সিরিজের মতো। সো প্রাইস আবার অনেক দ্রুত কমবে না, এটি হলো মূল সমস্যা নোট সিরিজের, যেহেতু মার্কেটে অন্য কারো ভালো ফোন নেই। সো আনফর্চুনেটলি এটাই একটা নেগেটিভ সাইড। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি একটা লং টাইম ইউজের জন্য ফোন নেবেন, তার পাশাপাশি হালকা পাতলা ক্যামেরা পারফরমেন্স চাচ্ছেন, ফটোগ্রাফি করেন, খুব একটা ভিডিও টিডিও করেন না, বাট ভালো চার্জ ব্যাকআপ চান এবং সত্যি কথা বলতে একটা স্লিম কমফোর্টেবল আলা ফোন চান, তাদের কাছে আমি মনে করি, অর্থাৎ তাদের জন্য আমি মনে করি এই ফোনটা একটা গুড চয়েস। বাট স্টিল প্রাইস একটা ফ্যাক্ট, যদি আপনার প্রাইসটা কম্প্রোমাইজ করতে পারেন তাহলে হয়তো আপনার এই ফোনটা নিতে পারেন, আদারওয়াইজ ওয়েট করুন। এই ফোনটা এমনও হতে পারে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আরও কম দামে লঞ্চ হতে পারে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Redmi Note 13 5G এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।